আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তাই না? আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে এসেছি তোমাদের প্রিয় একটা সাবজেক্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা সবাই নিশ্চয়ই সামনে নিয়ে বসেছো, সাথে খাতা কলম নিয়েও বসো। আমি তোমাদের আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায় থেকে তোমাদের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই চ্যাপ্টারের রাষ্ট্র সম্পর্কে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে রাষ্ট্র। সবাই খাতা কলম নিয়ে তৈরি তো? আচ্ছা, এখন এই রাষ্ট্র সম্পর্কে আলোচনা করে আমরা রাষ্ট্র সম্পর্কে ধারণা লাভ করব এবং বাংলাদেশ কেন একটি রাষ্ট্র সে সম্পর্কে আমরা ব্যাখ্যা দিতে পারব। তাহলে চলো আমরা রাষ্ট্র সম্পর্কে আলোচনা করি। রাষ্ট্র কি? রাষ্ট্র সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই আমরা বহু পিছনে চলে যাই, অনেক আগে চলে যাই। যখন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন তো তোমার এই রাষ্ট্র বলে কোনো কিছু ছিল না। তখন মানুষ কিন্তু বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে বসবাস করত। হ্যাঁ, তারপরে সময়ের পরিবর্তনে আস্তে আস্তে মানুষ কি করলো, আজ থেকে ধরো ৫-৬ হাজার বছর আগে মানুষ নদী এবং সমুদ্রকে কেন্দ্র করে বসবাস শুরু করলো এবং সেখানে এক নগর রাষ্ট্র তৈরি হলো। এই নগর রাষ্ট্র থেকে তোমার রাষ্ট্রের ধারণা জন্মালো এবং আস্তে আস্তে আধুনিক রাষ্ট্রে চলে আসলো। তাহলে আমাদের পৃথিবীতে এরকম অনেক রাষ্ট্র আছে। তাহলে আমরা রাষ্ট্র বলতে কি বুঝি? রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র হচ্ছে এমন একটা সংগঠন যার মধ্যে তোমার আছে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এইগুলো মিলে হচ্ছে রাষ্ট্র। তাহলে আমরা সবাই নিশ্চয়ই বলতে পারবো রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে একটা সংগঠন যার মধ্যে আছে তোমার জনসংখ্যা, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। তাহলে আমরা এই রাষ্ট্রের মধ্য থেকে কিন্তু আমরা রাষ্ট্রের উপাদানগুলো পেয়ে যাচ্ছি। রাষ্ট্রের উপাদানগুলো কি কি পাচ্ছি আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো আমরা রাষ্ট্রের মধ্যে 4টি উপাদান পাচ্ছি। কি কি? জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। দেখো তোমরা, এই 4টি উপাদান। রাষ্ট্র হচ্ছে জনসমষ্টি, ভূখণ্ড, সার্বভৌম এবং সরকার। এই 4টি মিলে হচ্ছে রাষ্ট্র। এই 4টির কোনো একটি যদি বাদ যায় তাহলে কিন্তু রাষ্ট্র হবে না, তাই না? তাহলে আমরা এখন এই রাষ্ট্রের উপাদানগুলো আমরা বিশ্লেষণ করি, একটা একটা করে আমরা নিই। প্রথমে আমরা আসি জনসমষ্টি। জনসমষ্টিটা কি? জনসমষ্টি হচ্ছে রাষ্ট্রের অন্যতম উপাদান। হ্যাঁ, যদি একটা রাষ্ট্রে জনসংখ্যা না থাকে তাহলে কি হয়? সেই রাষ্ট্রের কি কোনো প্রাণ থাকে? যেমন ধরো তোমাদের এই শ্রেণীকক্ষে তোমরা যদি না থাকো তাহলে এই শ্রেণীকক্ষের কি কোনো প্রাণ আছে? ঠিক সেরকম একটা রাষ্ট্রের প্রাণ হচ্ছে তার জনসমষ্টি। এখন এই জনসমষ্টি তোমার এক একটা রাষ্ট্রে বিভিন্ন সংখ্যায় হতে পারে। কোনো রাষ্ট্রে দেখা যায় জনসংখ্যা বেশি, আবার কোনো রাষ্ট্রে দেখা যায় জনসংখ্যা অনেক কম। যেমন ধরো তোমার ভারত, চীন এরকম দেশগুলোতে না তোমার জনসংখ্যা 100 কোটির উপরে। আবার কিছু কিছু দেশ আছে সেগুলোর জনসংখ্যা অনেক কম। আচ্ছা, আমরা যদি ধরি চীনের জনসংখ্যা কত, তোমাদের বইটা একটু দেখো, বইতে দেওয়া আছে চীনের জনসংখ্যা হচ্ছে 137 কোটি 20 লক্ষ।
137,20,00,000। তোমরা কিন্তু এটা মুখস্থ করবা, হ্যাঁ, কারণ এইগুলো কিন্তু অবজেক্টিভে আসে এই ধরনের প্রশ্ন। পাশাপাশি দেখো ক্ষুদ্র জনসংখ্যা নিয়ে কিছু দেশ আছে, তার মধ্যে সান মেরিনো একটা দেশ, যে দেশে মাত্র জনসংখ্যা 30,000। তাহলে আমরা কি পেলাম? একটা রাষ্ট্রের জনসংখ্যা তোমার বেশিও হতে পারে আবার কমও হতে পারে, হ্যাঁ। তাহলে আমরা বেশি জনসংখ্যার একটা তথ্য পেলাম চীনের, তারপরে যেমন আর একটা অল্প জনসংখ্যা বিশিষ্ট একটা দেশ পেলাম সান মেরিনো, সেখানে জনসংখ্যা কত পেলাম? মাত্র 30,000। এরপরে আমরা নেক্সট চলে যাই ভূখণ্ড। এই উপাদানটা আমরা যদি আলোচনা করি তাহলে দেখতে পাই যে একটা রাষ্ট্রের অন্যতম উপাদান হচ্ছে তার ভূখণ্ড। এখন এই ভূখণ্ড তোমার বেশিও হতে পারে আবার কমও হতে পারে। আচ্ছা, যদি বেশি জনসংখ্যা বহুল আমরা দেশ দেখি, বেশি বড় আয়তনের যদি আমরা দেশ দেখতে পাই, তাহলে আমরা পৃথিবীর বুকে এরকম অনেক দেশ দেখতে পাই। যেমন তোমার আমাদের প্রতিবেশী দেশ আছে ভারত, তারপরে চীন, রাশিয়া, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক বিশাল আয়তনের দেশ। পাশাপাশি তোমার অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র আছে যেগুলোর আয়তন কিন্তু অনেক ছোট। যেমন আমাদের প্রতিবেশী দেশের ভারতের আয়তন যদি আমরা দেখি, তোমাদের বইতে দেখো দেয়া আছে কত? 32,87,263 বর্গ কিলোমিটার। কত আয়তন? ভারতের আয়তন এটা তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করে ফেলবা, হ্যাঁ। 32,87,263 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে ভারতের আয়তন। পাশাপাশি সিঙ্গাপুর একটা ছোট্ট ক্ষুদ্র আয়তনের একটা দেশ, তার আয়তন কত? মাত্র 693 বর্গ কিলোমিটার। তারপরে আরও একটা দেশের তথ্য আছে, যেমন ভ্যাটিকান সিটি, তাই না? ভ্যাটিকান সিটির আয়তন কত? মাত্র 0.18 বর্গ কিলোমিটার। আচ্ছা, আমরা যদি একটু মানচিত্র ধরি, তোমাদের আশা করি অনেকের বাসায় পৃথিবীর মানচিত্র আছে, হ্যাঁ, বা গ্লোব আছে। তোমরা যদি সেটা নিয়ে একটু বসো তাহলে তোমরা দেখতে পাবে যে দেখো বড় বড় রাষ্ট্র আছে আবার ক্ষুদ্র রাষ্ট্র। আমরা একটু আগে আমি যেটা বললাম তোমাদের হচ্ছে বড় আয়তনের দেশ, যেমন দেখো রাশিয়া, তারপরে ব্রাজিল, আমেরিকা, তারপরে আমাদের প্রতিবেশী দেশ ভারত, চীন, এগুলো হচ্ছে বিশাল আয়তনের দেশ। পাশাপাশি আমি আরেকটা তথ্য দিলাম তোমাদের ক্ষুদ্র আয়তনের দেশ। দেখো ছোট্ট ছোট্ট একেবারে বিন্দুর মতো দেখা যাচ্ছে সেই দেশগুলো, যেমন দেখো তোমার মার্শাল দ্বীপপুঞ্জ, পালাও, তারপরে দেখো এই ইতালির কাছে ভ্যাটিকান সিটি, একেবারে ছোট্ট একটা রাষ্ট্র। তাহলে আমরা রাষ্ট্রের আয়তন সম্পর্কে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রের আয়তন তোমার ভূখণ্ড সেটা বেশিও হতে পারে আবার কমও হতে পারে, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি সরকারটা কি? সরকার হচ্ছে তোমার আমাদের রাষ্ট্রের যে উপাদানগুলো আমরা এখানে পেয়েছি, সেই উপাদানগুলোর মধ্যে অন্যতম উপাদান হলো তোমার সরকার। এই সরকার রাষ্ট্রকে পরিচালনা করে থাকে, হ্যাঁ। আমাদের জনগণের শান্তি শৃঙ্খলার জন্য রাষ্ট্র পরিচালনা করে থাকে আমাদেরকে, এবং আমাদের এই জনগণ ও রাষ্ট্রের যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো অনুসরণ করে থাকে। আমরা যদি তোমার রাষ্ট্রকে একটা দেহের সাথে তুলনা করি, তাহলে রাষ্ট্র যদি দেহ হয় তাহলে মস্তিষ্ক হবে তোমার সরকার। তাহলে সরকারটা কত গুরুত্বপূর্ণ একটা উপাদান, তাই না?
এরপরে আমরা আসি সার্বভৌমত্ব। লাস্টের পয়েন্ট হচ্ছে আমাদের সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে তোমার সর্বোচ্চ ক্ষমতা। হ্যাঁ, একটা দেশের সার্বভৌমত্ব বলতে তার চূড়ান্ত ক্ষমতাকে বোঝানো হয়ে থাকে। এই সার্বভৌমত্ব ক্ষমতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বে, যে কারণে এই সার্বভৌমত্ব ক্ষমতাটা যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে প্রয়োগ করা হয়, তখন সে ব্যক্তি কিন্তু এই ক্ষমতার যে আদেশ দেওয়া হয় সেটা মানতে সে বাধ্য থাকে। আবার দেখো, পাশাপাশি এই সার্বভৌমত্ব ক্ষমতা বলে একটা রাষ্ট্র প্রতিবেশী দেশ বা ভিন্ন দেশ বা বিদেশের বিভিন্ন মন্তব্য থেকে নিজেকে নিরাপদ রাখে, বিভিন্ন কর্মকাণ্ড থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে। তাহলে সার্বভৌমত্ব হচ্ছে এমন একটা ক্ষমতা, যে ক্ষমতা বলে তোমার রাষ্ট্রের অস্তিত্ব এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তাহলে আমরা কি পেলাম? এই চারটে উপাদানের ব্যাখ্যা আমরা এখন সবাই নিশ্চয় বুঝতে পেরেছি, তাই না? এখন আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ। আমাদের বাংলাদেশকে কেন আমরা রাষ্ট্র বলবো, এটার ব্যাখ্যা তোমরা এখন সবাই মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে, প্রথমে আমরা যেহেতু বাংলাদেশকে আমরা কেন একটা রাষ্ট্র বলবো, তাহলে রাষ্ট্রের এই উপাদানগুলো বাংলাদেশের মধ্যে কি আছে, তাই সেটা আমরা প্রথমে লক্ষ্য করি। আমাদের প্রথমেই বলা আছে কি, রাষ্ট্রের উপাদানের মধ্যে একটা হচ্ছে জনসমষ্টি। তাহলে আমরা বাংলাদেশের জনসমষ্টির নিয়ে প্রথমেই দেখে আলোচনা করি। জনসমষ্টি বাংলাদেশের কি আছে? কি আমরা পথে ঘাটে যেখানেই যাই সবখানেই তো দেখি মানুষ আর মানুষ, জনসংখ্যার কোনো অভাব নেই আমাদের দেশে, তাই না? তাহলে আমাদের বাংলাদেশের যে উপাদানগুলো, রাষ্ট্রের উপাদানগুলো বলা হচ্ছে জনসংখ্যা, সেই জনসংখ্যার অন্যতম একটা উপাদান জনসংখ্যা, যেটা আমাদের অজস্র, আমাদের বাংলাদেশের বিশাল জনবহুল একটা দেশ আমরা, তাই না? বাংলাদেশের জনসংখ্যা তোমাদের বইতে দেখো আছে, একটা তথ্য দেওয়া আছে, এটা 2011 সালের ডাটা অনুযায়ী বলা আছে। দেখো, এটা তোমরা লিখে নাও। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত তোমার অবজেক্টিভে আসে। সেই তথ্য অনুযায়ী তোমার 14,72,364 জন। দেখো, এটা 2011 সালের তথ্য অনুযায়ী। এখন তো আরও বেশি জনসংখ্যা, তাই না? তাহলে তোমাদের যদি এরকম প্রশ্ন আসে 2000 তথ্য অনুযায়ী জনসংখ্যা কত, তোমরা এটা তাহলে সবাই মুখস্থ বলে ফেলতে পারবো আশা করি। হ্যাঁ, এখন এই জনসংখ্যার, বিপুল জনসংখ্যার অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। এই জনসংখ্যার একটা বিশাল অংশ জুড়েও আছে কিন্তু আমাদের শিশুরা। হ্যাঁ, এখন এত জনসংখ্যা, তাহলে আমাদের পৃথিবীতে অবস্থান কোথায় বলতে পারো? আমাদের পৃথিবীতে আমাদের অবস্থান জনসংখ্যার দিক দিয়ে আমরা 8ম স্থান অধিকার করে আছি। বিশাল ব্যাপার, তাই না? এখন আমরা আসি পরবর্তী উপাদান। পরবর্তী উপাদানটা আমরা কি পেয়েছি এখানে? দেখো, ভূখণ্ড। এখন বাংলাদেশের ভূখণ্ড যখন আমরা আলোচনা করতে যাই, তখন আমাদের মাথায় আসে সেই 1971 সাল। যে 1971 সালে আমরা দীর্ঘ সংগ্রামের, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই ভূখণ্ডকে অর্জন করেছি। তাহলে আমাদের এই ভূখণ্ডটা কত দূর পর্যন্ত বিস্তৃত, সেটা আমরা একটু মানচিত্র অনুযায়ী যদি দেখতে চাই। দেখো, তোমাদের বাসায় আশা করি অনেকেরই বাংলাদেশের মানচিত্র আছে, তাই না? দেখো, এই হচ্ছে আমাদের বাংলাদেশের ভূখণ্ড। আমরা মানচিত্র যখন দেখব, তখন আমাদের 4টে দিক সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। সেটা হলো উত্তর, উপরে, দক্ষিণ, নিচে, এই পাশে পূর্ব, এ পাশে পশ্চিম। এখন আমাদের
উত্তরের দিকে দেখো ভারতের কি কি আছে, কোন পর্যন্ত বিস্তৃত, ভারতের সিকিম, তারপরে আসাম, মেঘালয়, হ্যাঁ, এই দিকে হলো উত্তরে এই দেশ, ভারতের এই অংশগুলো অবস্থিত। পাশাপাশি আমরা যদি পূর্ব দিকে যাই তাহলে পূর্ব দিকে দেখো মিয়ানমার বলে একটা দেশ আছে, আর ভারতের তোমার ত্রিপুরা রাজ্য আছে, আসাম আছে, আর নিচে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, তাই না? আচ্ছা, এই বঙ্গোপসাগরের দক্ষিণে এবং পশ্চিমে হলো আমাদের পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চারিদিকে এই ভারত এবং মিয়ানমার দ্বারা পরিবেষ্টিত, আর নিচে হলো বঙ্গোপসাগর। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আয়তন। এই বাংলাদেশের আয়তন কত এখন বলো তো? বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। আশা করি সবাই এই আয়তন সম্পর্কে সবাই জানো, আমি তাও একটু লিখে দিচ্ছি। বাংলাদেশের আয়তন, বাংলা 1,47,570 বর্গ কিলোমিটার। এটা তোমরা মুখস্থ করবে। তাহলে আমরা বাংলাদেশের ভূখণ্ড সম্পর্কে জানতে পারলাম, যেটার চারিদিকে ভারত, মিয়ানমার দুই পাশে অবস্থিত, দক্ষিণে হলো বঙ্গোপসাগর, তাই না? এভাবে আমাদের বাংলাদেশের সীমানা চারিদিকে এই স্থানগুলো অবস্থিত। এখন আমরা আসি বাংলাদেশের সরকার। বাংলাদেশের সরকার হচ্ছে, পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র আছে যেগুলো বিভিন্ন সরকার পদ্ধতি প্রচলিত আছে। আমাদের বাংলাদেশে হলো মন্ত্রিপরিষদ শাসিত সরকার। এই মন্ত্রিপরিষদ শাসিত সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকে এবং এই সরকার জনগণের জন্য কাজ করে থাকে। বাংলাদেশ সরকার যে আইনগুলো প্রণয়ন করে থাকে, যে আইনগুলো প্রয়োগ করে থাকে জনগণের উপরে, সেটা জনগণের শান্তি শৃঙ্খলার জন্য ব্যবহার করে থাকে এবং জনগণও সেই আইন অনুযায়ী, সেই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলে থাকে এবং দেশের প্রতি আনুগত্য প্রকাশ করে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের সরকার। এরপরে আসি আমরা সার্বভৌমত্ব। বাংলাদেশের সার্বভৌমত্ব যখন আমরা আলোচনা করতে যাব, বাংলাদেশ তোমার সার্বভৌম ক্ষমতার অধিকারী। এই ক্ষমতার বলে আমাদের জনগণের উপরে যে কোনো আইন প্রয়োগ করতে পারে এবং জনগণ সেই আইন অনুযায়ী চলতে বাধ্য। এবং এই সার্বভৌম ক্ষমতার বলে রাষ্ট্র সবসময়ের জন্য অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। তাহলে এই সর্বময় ক্ষমতার বলে জনগণের শান্তি শৃঙ্খলা থাকে এবং দেশ বিদেশি শক্তির হাত থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে। তাহলে আমরা কি বলতে পারলাম, কি দেখতে পেলাম? আমাদের বাংলাদেশের রাষ্ট্রের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রের মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে বাংলাদেশকে কি আমরা একটা রাষ্ট্র বলতে পারি? অবশ্যই বাংলাদেশকে আমরা একটা রাষ্ট্র বলতে পারবো। আশা করি তোমরা সবাই এই ব্যাখ্যাটা বুঝতে পেরেছ। আমি এখন তোমাদের এইটার আলোকে একটা ছোট্ট উদ্দীপক দেব এবং সেই উদ্দীপকের আলোকে কি ধরনের প্রশ্ন হতে পারে আমি একটুখানি জাস্ট অল্প একটু সময়ের স্বল্পতার কারণে আমি একটু মুখে বলে দিই, তোমরা এটা কি লিখতে পারবা? যেমন ধরো, ক নামক উদ্দীপকটা যদি এরকম হয়, ক নামক একটি রাষ্ট্র 1971 সালের 10ই এপ্রিল প্রথম সরকার গঠন করে। এটি একটি গণতান্ত্রিক সরকার। গণতান্ত্রিক দেশ
আচ্ছা, এই আমি সংক্ষেপে দিলাম। এখন এইটার আলোকে যদি তোমার একটা কোশ্চেন আসে, তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে? ক নম্বরে তো তোমরা জানো সবসময়ের জন্য 1 নম্বরের প্রশ্ন থাকে, এখান থেকে আসতে পারে যে রাষ্ট্র কাকে বলে। হ্যাঁ, ক নম্বরে আমরা বলতে পারি কি রাষ্ট্র কাকে বলে। আশা করি সবাই এটার উত্তর পারবে। খ নম্বরে বলতে পারি বাংলাদেশ একটি বিশাল জনগোষ্ঠীর দেশ। দেশ ব্যাখ্যা করো। এটা 2 নম্বর। 3 নম্বরে কি ধরনের আসতে পারে? উদ্দীপকে যে দেশটি বোঝানো হয়েছে তার ভূখণ্ডগত ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো। ভূখণ্ডগত ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করো। আচ্ছা, এই হলো তোমার 3 নম্বর, গ নম্বর। আর হচ্ছে 4 নম্বরে যে প্রশ্নটা আসতে পারে, আমি একটা তোমাদের প্রশ্ন করেছি তোমাদের জন্য, তোমরা এটা বাসায় সলভ করবা। হ্যাঁ, উদ্দীপকের দেশটি একটি রাষ্ট্র, পাঠ্য বইয়ের আলোকে যুক্তি দাও। ঠিক আছে, এই যে 4টে প্রশ্ন আমি তোমাদেরকে তুলে দিলাম, তোমরা এই প্রশ্নগুলো বাসায় তৈরি করবা। হ্যাঁ, তারপরে যখন স্কুল খুলবে তখন এই প্রশ্নগুলো আমাকে দেখাবে। তাহলে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকলো। তাহলে আমাদের সময় শেষ প্রায়। তোমাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।